তৃণমূলে করোনার টিকা নিশ্চিতে নিবন্ধন বুথ রাখার পরামর্শ, টিকা কেন্দ্র বাড়ানো এবং অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার তাগিদ। রাজধানীর মান্ডার সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর খুন, প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না, কবে কমবে তাও জানে না বাণিজ্য মন্ত্রণালয়। করোনায় এবার জমেনি পয়লা ফাল্গুনের কেনাকাটা, বিক্রি 40 ভাগে নামার আশঙ্কা ব্যবসায়ীদের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বৃদ্ধ তৃণমূলে করোনার টিকা নিশ্চিতে নিবন্ধন বুথ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ কাজে কমিউনিটি ক্লিনিক ব্যবহার করে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার তাগিদও তাদের। এছাড়া ঢাকা সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কথাও বলছেন তারা। সারা দেশে করোনা টিকা দেয়া শুরুর ৫ম দিনে বন্ধ হয়ে যায় স্পট নিবন্ধনের সুবিধা। এতে হাসপাতালে গিয়ে টিকা না নিয়ে ফিরতে হয়েছে অনেককে। দেশে এ পর্যন্ত সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করেছেন ১৩,৬৫,০০০-এর বেশি মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন ৫,৪২,৩০৯ জন। বিশেষজ্ঞরা বলছেন টিকার স্বল্পতা না থাকলেও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে। তাই স্পট নিবন্ধন বন্ধ হলেও বয়োজ্যেষ্ঠ ও প্রান্তিক মানুষের জন্য বুথের সংখ্যা বাড়াতেই হবে। যাদের ৩০-৪০ বছরের অভিজ্ঞতা আছে, এই সমস্ত টিকাকর্মীদের অতি সত্বর টিকা কার্যক্রমে যুক্ত করা উচিত এবং আমাদের টিকার কেন্দ্র অনেক বাড়াতে হবে। আমাদের উপজেলা থেকে টিকা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, HNFWC এগুলোতে নিয়ে যেতে হবে। যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদেরকে সহায়তা দেওয়ার জন্য, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যাদের ডিজিটাল সেই প্রবেশগম্যতা নেই, সরকারের পক্ষ থেকে বা স্থানীয় সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশনের বুথটা থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে দেশে আরো টিকা আসছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন সরকারের সর্বস্তরের টিকা নিশ্চিতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অদূর ভবিষ্যতে সিটি কর্পোরেশন সহ নিবন্ধনের কাজে স্বেচ্ছাসেবীদের যুক্ত করতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ বিভিন্ন NGO সহায়তায় সেই বিষয়টি করতে হবে। এটি আমার মনে হয় স্পট রেজিস্ট্রেশন বন্ধ হয়েছে, পাশাপাশি এই সহায়ক বুথগুলো তৈরি করা দরকার, যেন তারা বিশেষ করে প্রান্তিক মানুষদেরকে সহায়তা দিতে পারে। এদিকে স্পট নিবন্ধন বন্ধ রাখা হলেও ৮০ বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শিগগিরই। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান হত্যা মামলার প্রধান আসামি বেলাল সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের মধ্যে দুই পক্ষের দ্বন্দ্বসহ সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিবাদের জেরে হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ১২ থেকে ১৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে মান্ডার লেটকা ফকিরের গলিতে এলোপাথাড়ি ছুরিকাঘাতের শিকার হয় কিশোর হাসান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বন্ধুদের দাবি, এলাকার ব্যান্ডেজ গ্রুপ নামে একটি গ্রুপের কয়েকজন ডেকে নিয়েছিল হাসানকে। মারার পর ওই দৌড়ে আসার পর আমার বলতে সাগর ধর, আমার এইখানটা ফাঁকা হইছে, আমার শরীরে চাদরও ছিল, চাদরটা গলার পেঁচে পরিষ্কার উঠেছে। সিনিয়র জুনিয়র লেভেলে লাগছিল ওদের সাথে, এই জন্যই লাগছে। ও ব্যান্ডেজ গ্রুপের সদস্য যারা ধরা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারে আওতায় আনার দাবি জানিয়েছেন হাসানের বড় ভাই। এদিকে হাসপাতাল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। ৫-৬ জন ছেলে পেলে এরা বাইরে থেকে গেছিল, ওদের সাথে আগেই একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে এই ছেলেটা মারা যায়। নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। মান্ডায় একটি ভাড়া বাসায় থাকতো পরিবারের সঙ্গে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কোনো সুখবর নেই। দাম কবে কমবে তাও জানে না বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানি ভেদে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 130 থেকে 140 টাকা। বাড়তি দামের জন্য চড়া আন্তর্জাতিক বাজারের দোহাই বিক্রেতাদের। ভোক্তাদের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। বিগত 9 বছরের মধ্যে দাম এখন সর্বোচ্চ। প্রতি 5 লিটারের একটি সোয়াবিন তেলের বোতল কিনতে গুনতে হচ্ছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে যা গত বছরে একই সময়ের চেয়ে 28.5 ভাগ বেশি। খুবই খারাপ অবস্থা, মানে কি করব, মাথায় তো কাজ। সুডা তেল কিনতে গেছি, সেখানে দিয়ে একই অবস্থা। সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়ে একটু যেন নজরদারি করে, বাজার যেন একটু মনিটরিং করে। দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে টন প্রতি অপরিশোধিত সয়াবিনের দাম $1,150 মার্কিন ছাড়িয়েছে। পাশাপাশি তেল বিক্রিতে দিতে হচ্ছে 3 স্তরের কর, যা 2019-20 অর্থ বছরের আগে দিতে হতো এক স্তরে। সয়াবিন অয়েল যেটা প্রাইস ছিল $600 পার টন, এটা এখন বেড়ে $1,000 উপর চলে গেছে। তারপরে এইগুলি অনেকগুলি কারণের উপর নির্ভর করে বাংলাদেশের মূল্য সয়াবিন অথবা পাম অয়েলের। তেলের বাড়তি দাম নিয়ন্ত্রণে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠকেও মিলছে না কোনো সুফল। বড় বড় বিগ রিফাইনারি আছে, তাদের সাথে আমরা একটা কিন্তু মডেল ডেভেলপ করেছি যে আসলে এটার মূল্যটা কতটুকু মিলগেটে হওয়া উচিত। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারটা যে পর্যায়ে গেছে, সেই পর্যায়ের তুলনায় কিন্তু এখনো বলবো যে ওই গ্র্যাজুয়ালি কিন্তু ওইভাবে বাংলাদেশে এখনো বাড়েনি। জাতীয় কমিটি কাজ করছে, আমরা অলরেডি জাতীয় কমিটি ফরমেশনটা করে ফেলেছি। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে 2 মাস পরেই শুরু হবে রোজা। এখনই দাম সহনীয় করতে না পারলে নাভিশ্বাস উঠবে ভোক্তার। বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। এই দুয়ে মিলে মানুষের অবস্থা ত্রাই মধুসূদন এটা বলতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে দেশে বছরে প্রায় 20 লাখ টন ভোজ্য তেলের চাহিদা। এর 90% বেশি আমদানি করতে হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে এবার জমে ওঠেনি পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি ঘিরে কেনাকাটা। গেল বছর এই 3 আয়োজন ঘিরে 3,000 কোটি টাকার ব্যবসা হলেও করোনার ধাক্কায় এবার তা 40 ভাগে নেমে আসার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিক্রি বাড়াতে তাই দিচ্ছেন নানা ধরনের আকর্ষণীয় অফার। উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্য বিক্রি না হলে লোকসানে পড়তে হবে বলেও মনে করছেন তারা। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন ঘিরে বিশেষ পোশাক, গয়না ও ফুলের চাহিদা থাকে প্রতি বছর ফেব্রুয়ারির শুরু থেকেই। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্যের সমারোহ নিয়ে হাজির হন বিক্রেতারাও। এ বছরও এই 3 আয়োজন ঘিরে নতুন নকশার পোশাক মিলছে সব দোকানেই। দেয়া হচ্ছে নানা রকমের অফার, তারপরও পর্যাপ্ত সাড়া নেই ক্রেতাদের। একটা সময় ছিল যখন ভালো লাগলে কিনে ফেলতাম যদি আমার কাছে টাকা থাকে, আর এখন মনে হয় আমার কি এটা দরকার, এই প্রশ্নটা গত 1 বছর আগে আসতো না। আমি নিজের জন্য কিনবো, আমার ফ্যামিলির জন্য নেব, বাচ্চার জন্য নেব, দেখতেছি দামটা দেখছি, তারপর কালার কম্বিনেশনটা দেখছি। খুবই কম আসা হয় আর কি, কারণ সবাইকে তো আপনার জীবনে চিন্তা করতে হয়, তারপরে তো মার্কেট। বিক্রেতারা বলছেন গেল বছর এই সময়ে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার অনেকটাই ফাঁকা। করোনার কারণে তাই পণ্য সরবরাহ কিছুটা কম বলেও জানান বিক্রেতারা। প্রত্যেকটা সিজনে আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে। এবার 1 বছর ধরেই খুব খারাপ অবস্থা, ঠিক আছে। আমরা শঙ্কায় ছিলাম যে ফাল্গুনেও আমরা হয়তো লোকজন পাবো না, কিছু কাস্টমার পাচ্ছি। এই সময়টা ধুম থাকে, কিন্তু এখন যেহেতু আমাদের একটা সময় দীর্ঘ করেছি আমরা, তো দেখা যায় এখন একটু আমরা আশাবাদী আছি। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে প্রতি বছর ফেব্রুয়ারিতে এই 3 আয়োজনে 2.5 থেকে 3,000 কোটি টাকার পণ্য কেনাবেচা করেন ব্যবসায়ীরা। তবে করোনার কারণে এবছর তা অর্ধেকেরও কমে নেমে এসেছে। আমরা যদি করোনাকে জয় করতে পারি, তাহলে আগামী বছর আমরা আসলে উৎসবের যে অর্থনীতিটা, উৎসবে আমাদের যে ব্যবসা বেচা বিক্রি, সেটা হয়তোবা আমরা আমাদের আশানুরূপ জায়গায় পৌঁছবে। কিন্তু এখন কিন্তু আসলে আমাদের খুবই খারাপ অবস্থা। বিক্রি কম হলেও দীর্ঘদিন পর মানুষ মার্কেটে আসতে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা।
পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের ঈদে পুরোদমে ব্যবসা হবে বলেও আশা করছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত যশোর ও সাভারের ফুল চাষিরা। ফুল চাষী ও ব্যবসায়ীরা বলছেন, করোনাকালের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ এসেছে তাদের। ভোর থেকে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, ক্যালেন্দোলা, চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল নিয়ে যশোরের গদখালি ফুলের হাটে হাজির চাষিরা। যারা নিত্য প্রয়োজনে বাইরে আসে তারাই মাত্র আসতেছে, শৌখিন এবং বিলাসী মানুষ যারা, তারা বাইরে আসতেছে না। ফুলের দাম যথেষ্ট পরিমাণ ঠিক আছে, কিন্তু করোনার কারণে আমাদের বেচা কেনাটা স্থগিত হয়ে গেছে এবং বেচা কেনা কমে গেছে। গত মৌসুমে এই সময়ে যশোরে 1.5 কোটি টাকার ফুল বেচা কেনা হয়েছে, কিন্তু এবার তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এ ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে ঋণ সহায়তা বাড়ানোর দাবি তাদের। আমরা কিভাবে ফিরে আসতে পারি সেই চেষ্টা কিন্তু রয়েছে। এর মধ্যে আমাদের সমস্যা আছে, যেমন আমাদের আর্থিক সংকট আছে। সরকারের কাছে আমরা যে প্রণোদনা ঋণের সুযোগ ছিল, সেই সুযোগটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাই নাই। সাভারে প্রায় 300 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বাগানই বিরুলিয়ার গোলাপ গ্রামে। কিন্তু চাষিদের দাবি, করোনাকালে বাগান ভেদে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে। তবে পয়লা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আশার আলো দেখছেন তারা। যখন লকডাউন ছিল তখন আমরা বাজারটা ওইভাবে পাই নাই, মানে ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। মানুষ যদি আনন্দ রাস্তায় বেরোতে পারতে হয়তো ভালো একটা বাজার আমরা পাবো, যদি ভালো বাজারটা পাই হয়তো আগের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো আমরা। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগ থেকে পরামর্শের পাশাপাশি এবার চাষিদের দেয়া হয় প্রণোদনাও। উপজেলা পরিষদের থেকে আমরা ক্ষতিগ্রস্ত চাষিদেরকে জন্য 3.5 লাখ টাকার একটি অর্থায়ন পেয়েছি, যার মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা করতে পারবো যেন তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারে। সাভারে এবার 120 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য। গত বছর বিক্রি হয় অন্তত 200 কোটি টাকা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাবার জানাজা অংশগ্রহণের মানবিক কারণে শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদারকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। 5,000 টাকা মুচলেকায় আগামী 10 মার্চ পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন বলবৎ থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবী। গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকায় নেমেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনহক শিকদার। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম আশিক ইমাম তার জামিন মঞ্জুর করেন। জয়নুল হক শিকদার উনি মারা গেছেন, তার জানাজায় অংশগ্রহণ করা, বাবার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মাননীয় আদালত মানবিক কারণে ওনাকে জামিন প্রদান করেছেন। হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল রনহক শিকদারের বিরুদ্ধে। তারপরও মানবিক বিবেচনায় তিনি জামিন পেয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্ত চলমান আছে, এই আসামিকে জামিন দিলেও এই মামলার তদন্ত ব্যাঘাত ঘটবে না এবং আমরা আশা করি তদন্তের মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামিরা বিচারের মুখোমুখি হবেন এবং মামলার বাদী ন্যায় বিচার পাবেন। গত বছর মে মাসে বেসরকারি এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয় শিকদার গ্রুপের 2 কর্ণধার রনহক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে। এরপরেই গোপনে তারা চলে যান বিদেশে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হলো চতুর্থ ধাপে 55 পৌরসভার ভোটের প্রচার। শেষ দিন নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। পাশাপাশি ছিল প্রচারে বাধা ও মামলা হয়রানির অভিযোগ। এদিকে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কমিশন। চতুর্থ ধাপে 55 পৌরসভায় ভোট রোববার মধ্যরাতে শেষ এর প্রচার। শেষ দিনে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ সময় নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আনলেও দিন শেষে ভোট সুষ্ঠু হলে জয়ে আশাবাদী সবাই। আমি এবার নির্বাচিত হতে পারলে
এই জলাবদ্ধতা দূরীকরণের কাজটাই আমি অগ্রাধিকার দিই। তারা এই নির্বাচনকে নীল নকশার নির্বাচন করার জন্য বিভিন্ন পায়তারা করছে, তবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ পায়তারা করে কাজ হবে না। যথারীতি কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা সহ হয়রানির অভিযোগ এনেছেন ধানের শীষের প্রার্থী। অবাক লাগে আমাদের কাছে, এইভাবে মামলা দিয়ে আমার সামনে আমার উপস্থিতিতে আমাদের নেতাকর্মীকে পিটানো হয়। এদিকে এ ধাপের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। আশা করি যদি নির্বাচন অবধি এ ধরনের পরিবেশ থাকে, সবাই যদি সহযোগিতা করে, সাংবাদিক ভাইয়েরা, প্রার্থী, ভোটার, কর্মী সমর্থক সবাই যদি সহযোগিতা করে, তাহলে আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারব। ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা হয়, পরে যুক্ত হয় সোনাইমুড়ি ও ত্রিশাল। অন্যদিকে নাটোর ও কালকিনিতে স্থগিত হয়েছে ভোট। আর পরশুরামে সব প্রার্থী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়, সেখানে নির্বাচন হচ্ছে না। এতে রোববার ভোট হবে ৫৫ পৌরসভায়। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাঘের শেষেও পরিযায়ী পাখির আনাগোনায় মুখর মাগুরার বাউড়গুলো। বালিহাঁস, সারস, জলডুবুরি সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখতে প্রতিদিন স্থানীয় পর্যটকরা ভিড় করেন বাউড়গুলোতে। প্রতি বছর শীতের শুরুতেই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে পরিযায়ী পাখির ঝাঁক। মাগুরার বিভিন্ন বাউড়েও দেখা মেলে তেমনই নানা রঙের পরিযায়ী পাখির। বিশেষ করে মোহাম্মদপুর উপজেলার ঘোপ বাউড় ও ইছামতি বাউড়ে পুরো শীতকাল জুড়েই ঝাঁকে ঝাঁকে থাকে অতিথি পাখির আনাগোনা। আমাদের এখানে যে পাখিগুলো আসে বাউড়ে, বিদেশি পাখিগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে এবং আমরা প্রত্যেকদিন দেখতে আসি। প্রতি বছর এখানে পাখি আসে, আমরা পাখি দেখতে আসি। এখানে বালিহাঁস, সারস পাখি, দেশীয় পাখির সাথে এই পাখিগুলো অনেক সুন্দর লাগে। পাখিদের প্রতি স্থানীয়দের ভালোবাসার বিপরীতে রয়েছে শিকারীদের উৎপাতও। কখনো ফাঁদ পেতে, কখনো গুলি করে হত্যা করা হয় এসব অতিথি পাখি। সময়ের সাথে সাথে তাই কমছে অতিথি পাখির সংখ্যাও। আসুন আমরা সবাই চেষ্টা করব আমাদের অতিথি পাখি সহ দেশীয় যেসব পাখি আছে সব পাখিগুলোকে সযত্নে রাখবো, হত্যাগুলোকে বন্ধ করব। এইভাবে অতিথি পাখিগুলো আসে, অনেকেই আসে চুরি করে মারে, এগুলো মারা বন্ধ করাই বেটার। পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, আমাদের দেশের একটা সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাখি শিকার বন্ধে সুনির্দিষ্ট আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় বাড়ছে শিকারীদের দৌরাত্ম্য। তবে পরিযায়ী পাখি রক্ষায় নজরদারি রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বৈধ অস্ত্রটি পাখি শিকারের জন্য ব্যবহার করেছে, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে দুটো ব্যবস্থা তাৎক্ষণিক হবে। এক নম্বর লাইসেন্স তাৎক্ষণিক বাতিল, অস্ত্রটা তখন বাজেয়াপ্ত হবে এবং তার নামে এই যে পাখি শিকার, যে জীববৈচিত্র্য রক্ষার যে পাখি শিকার, এটা একটা অফেন্স, সেই অফেন্স অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। শীতের শুরুতে আসা পরিযায়ী পাখিরা সাধারণত মার্চের মাঝামাঝি ফিরে যায় নিজ বাসভূমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জসিমউদ্দিনকে ছুরিকাঘাতের অভিযোগে মাসুম হাসান ইমরান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তাকে রাজধানীর দক্ষিণ খান থেকে গ্রেপ্তার করা হয়। মাসুমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা মুফতি জসিমকে ছুরিকাঘাত করার সাথে সাংগঠনিক বা রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। 9 ফেব্রুয়ারি আসরের নামাজের পর লালবাগ শাহী জামে মসজিদের প্রধান ফটক এলাকায় জসিমউদ্দিনকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে আহত জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞাত 7 থেকে 8 জনের নামে মামলা করা হয় লালবাগ থানায়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে হেফাজত নেতাকর্মীরা। মুন্সিগঞ্জে স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে 8ম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন স্থানীয় 2 যুবক। তাকে হাসপাতালে নেওয়ার পথেও বাধা দেয় ধর্ষণকারী ও তাদের সহযোগীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগীর মা বাদী হয়ে 2 জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্তরা এখনো পলাতক। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সদর উপজেলার বাহাদুরপুরে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খুলনার ফুলতলার পন্ডিপুর গ্রামের সমীর কুণ্ড চাকরি দেওয়ার কথা বলে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার বিকেলে তাকে অভয়নগর থেকে যশোর শহরে ডেকে আনেন সমীর।
পরে সমীর সহ আরো 3 জন ইন্টারভিউ নেওয়ার কথা বলে তাকে নিয়ে যশোর সদরের হাসিমপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে বাহাদুরপুর গ্রামের একটি বাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তারা। রাতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে গিয়ে সরকার ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের। শুক্রবার গুলশানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সম্প্রতি জিয়াউর রহমানকে অবমূল্যায়ন করা হচ্ছে। পরে এসব মোকাবেলা করতে তরুণ প্রজন্মের সামনে বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরার পক্ষে মত দেন সিনিয়র নেতারা। বৈঠকে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই উপলক্ষে বিষয়ভিত্তিক প্রকাশনা, পোস্টার ও লিফলেট প্রচার করবে বিএনপি। যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেদের সুবিধা মতো তৈরি করার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের যে মূল তথ্য ইতিহাস তা বিকৃত করা হচ্ছে। নরসিংদীর রায়পুরা রাধাগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে সেতু না থাকায় দুর্ভোগে 12 গ্রামের লাখো মানুষ। বাঁশের সাঁকো নৌকায় পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। রায়পুরার আদিয়াবাদ এবং শিবপুরের যশোর ও বাঘাব ইউনিয়নবাসীর জন্য রাধাগঞ্জ বাজার সহ অন্যান্য জায়গায় যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। বর্ষায় পানি বাড়লে আড়িয়াল খাঁ নদ পার হতে হয় নৌকায় করে। নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া রোগী হাসপাতালে নেয়া এবং স্কুল কলেজে যাওয়া আসায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীরা। এই ব্রিজ হইলে মনে করেন সৈকারচর, নয়াচর, মাখাল্লা এই অঞ্চলের মানুষ সব কাঁচা মাল নিয়ে আইতে পারবো, সুখ সুবিধা হইব, আমরা উন্নত হইব। পরীক্ষা নিরীক্ষা হয়েছে, খালি আশ্বাস দিয়ে আইতেছে হবে হবে, টেন্ডারও হয়েছে করে শুনি, আর কাজ হয় না। 3 মহিলা আমরা পয়রা গেছি পানির মধ্যে। এই যে ব্রিজটা লাগা আমরা কষ্ট, ব্রিজটা হইলে আমরা নয়াচরের উন্নত হইলে। মাটি পরীক্ষা এবং প্রাথমিক জরিপের কথা জানিয়ে এলজিইডি বলছে আড়িয়াল খাঁ নদ বি ক্যাটাগরির হওয়ায় নকশা হতে হবে আন্তর্জাতিক মানের। কাজটি সময় সাপেক্ষ হলেও সেতু নির্মাণ হবে। এক হচ্ছে ডোনার আর এক হচ্ছে আপনার ডিজাইন। যেহেতু এটা বি ক্যাটাগরি নদী, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডিজাইন করতে হবে এবং আশা করা যায় অতি দ্রুতই আমরা কাজটা শুরু করতে পারবো আর কি। সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কেবল আশ্বাস নয়, যত দ্রুত সম্ভব সেতুর বাস্তবায়ন দেখতে চান তারা। এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারের সামরিক বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রায় 300 এমপি। এই ঘটনার তদন্ত করতে জাতিসংঘকে আহ্বানও জানিয়েছেন তারা। শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাঠানো এক চিঠিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মিয়ানমারের এমপিরা। জেনেভায় বিশেষ অধিবেশনে মিয়ানমারের এমপিদের পক্ষ থেকে চিঠি পড়ে শোনান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জুলিয়ান ব্রেথওয়েট। এছাড়াও মিয়ানমারের জাতিসংঘের মানবাধিকার দূত থমাস এন্ড্রু জানান, তদন্তকারীদের মিয়ানমারে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা বাহিনী বুলেট ব্যবহার করছে এমন তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলেও দাবি করেন তিনি। মিয়ানমার সরকারকে দেয়া $4 কোটি 22 লাখ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। শুক্রবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইউএসএইড। মিয়ানমার সরকারের জন্য এই অর্থ বরাদ্দ করা হলেও অভ্যুত্থানের পর তা পুনর্মূল্যায়ন করে সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য $6 কোটি 90 লাখ আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় দফা অভিশংসন বিচারের শুনানিতে ট্রাম্পের পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকে ভয়ঙ্কর মিথ্যা বলে আখ্যা দেন তারা।
দীর্ঘ 3 ঘন্টার সেই যুক্তিতর্কে ক্যাপিটালের হামলা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন ট্রাম্পের আইনজীবীরা। এছাড়াও 11 মিনিটের একটি ভিডিও দেখিয়ে ঘটনায় ট্রাম্পের সম্পৃক্ততা নেই বলে সাফাই দেন তারা। এদিকে অধিবেশনে দুই পক্ষের প্রশ্ন উত্তর পালায় ডেমোক্রেটরা হামলার দিন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুললে তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি ট্রাম্পের প্রতিনিধিরা। পঞ্চম দিনের শুনানিতেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রে তুষারঝড় বৃষ্টিতে 48 ঘন্টারও কম সময়ে নানা শহরে ঘটেছে একযোগে সড়ক দুর্ঘটনা। তাতে মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক। গুরুত্বপূর্ণ কিছু সড়ক মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৃহস্পতিবার বরফের পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা দেয় 18 চাকার একটি লরি। এতে ব্যস্ত সেই সড়কে মুহূর্তের মধ্যেই সংঘর্ষ হয় শতাধিক গাড়ির। সেখান থেকে আহত 35 জনকে উদ্ধার করেন পুলিশ ও উদ্ধার কর্মীরা। মৃত্যু হয় 6 জনের। একই রকম একাধিক ঘটনা ঘটে ডালাস ও অস্টিনে। দুর্ঘটনার কবলে পড়ে 50টির বেশি গাড়ি। প্রাণ হারান 3 জন। একই রকম একাধিক ঘটনা ঘটে ডালাস ও অস্টিনে। দুর্ঘটনার কবলে পড়ে 50টির বেশি গাড়ি। প্রাণ হারান 3 জন। জর্জিয়ার আটলান্টা থেকেও এসেছে প্রাণহানির খবর। সেখানে সংঘর্ষের পর আগুন লেগে যায় কয়েকটি গাড়িতে। বিচ্ছিন্ন হয়ে পড়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। ক্যালিফোর্নিয়ায় তুষার ঝড়ের কারণে 3টি গাড়ির সংঘর্ষে মারা গেছেন 3 জন। শিকাগোতেও প্রাণ গেছে 2 জনের। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে গত 48 ঘন্টায় যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ার কারণে সড়কে 300-র বেশি দুর্ঘটনা ঘটেছে। পেনসিলভেনিয়ায় 77 আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজ। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের জন্য ঢাকা টেস্ট সিরিজ বাঁচানোর লড়াই, অথচ ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে এখন হোয়াইট ওয়াশের শঙ্কা। উইন্ডিজের প্রথম ইনিংস 409 রানে থামার পর স্বাগতিক টপ অর্ডারের অ্যাপ্রোচ ছিল বিস্ময় জাগানিয়া। মুশফিক মিঠুন জুটির ওপরে নির্ভর করছে ম্যাচের ভাগ্য, দেখছেন তামিম। এই আউটে সৌম্য সরকারের যত দোষ তার চেয়ে বেশি কি টিম ম্যানেজমেন্টের নয়? এক পেসার তত্ত্বকে সোয়াগ বানাতে তাকে এনে আবার ওপেনিংয়ে পাঠানো, ফলাফল যা হবার তাই। নাজমুল শান্তকে নিয়ে বড় স্বপ্ন সবার, কিন্তু তিনি বোধহয় সাদা পোশাকে টি20ও নয়, টি10 খেলতে নেমেছিলেন। অভিজ্ঞ মুমিনুল তামিমদের আউটও অনেক প্রশ্ন রেখে গেল। একজন 21 আর অন্যজন 44-এ যেভাবে আউট হলেন তাতে টেস্ট খেলার সামর্থ্য নিয়ে কেন প্রশ্ন উঠবে না? মানে আমাদের নিজেদেরই দোষ। এই সিচুয়েশনে থাকতে আমরা আরো ভালো সিচুয়েশনে থাকতে পারতাম যদি আমরা এররগুলো না করতাম। 4টা উইকেট না পড়তো তাহলে আমরা বেটার সিচুয়েশনে থাকতাম। বাট ডিফিকাল্ট, বাট আমি এটা বলবো না যে আমি বিশ্বাস করি না। ইউ হ্যাভ টু কিপ অন বিলিভিং যে আমরা এখান থেকে ভালো কোনো একটা বড় পারফরমেন্স হবে, এন্ড দেন উইল ট্রাই টু চেঞ্জ দ্য সিচুয়েশন। তামিম যত ব্যাখ্যাই দেন, ঢাকা টেস্টের দ্বিতীয় দিন অনেক প্রশ্ন রেখে গেল। যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ আফতাব আহমেদ। বোঝা উচিত ছিল যে উইকেটে নতুন বল সুইং থাকবে, বাউন্স থাকবে, লো থাকবে। সো আমাদের যত কেয়ারফুলি থাকা দরকার, আসলে আমরা অতটুকু কেয়ারফুলি ছিলাম না। হয়তো বা আমরা যদি এখানে কেয়ারফুলি ব্যাটিং করি তাহলে আমাদের জন্য এখানে এই এখন যে জুটিগুলো আছে এখনো আপনার বড় রান করার সম্ভাবনা থাকবে। সর্বশক্তির উইন্ডিজও চট্টগ্রামের পর ঢাকায় দেখিয়ে দিল টেস্ট অ্যাপ্রোচ কেমন হতে হয়। কিন্তু শেখার তাগিদের বড্ড ঘাটতি বাংলাদেশের ব্যাটসম্যানদের। সে কারণে এখন খর্বশক্তির উইন্ডিজের কাছেও হোয়াইট ওয়াশ হওয়ার চোখ রাঙানি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলের 8ম রাউন্ডে আজ শীর্ষ 2 দল বসুন্ধরা কিংস ও শেখ জামালের লড়াই। 7ম রাউন্ড শেষে এখন পর্যন্ত হারেনি 2 দল। জয় ধরে রাখতে মরিয়া অস্কার ব্রুজনের দল। আরেক ম্যাচে আবাহনের চ্যালেঞ্জ আরামবাগ। শিরোপা রেসে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছেন না আকাশী নীল কোচ মারিও লেমোস। উড়ন্ত ফর্মে বসুন্ধরা কিংস, লিগে শতভাগ সাফল্য। প্রতিপক্ষকে ভয় ধরিয়ে যাচ্ছে রবিনিও বেসেরা জুটি। কিংসের রক্ষণও অন্যদের থেকে শক্ত। তবে 8ম রাউন্ডে এসে বড় পরীক্ষা চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ শেখ জামালও এখন পর্যন্ত অপরাজিত।
লিগে দারুণ সব ম্যাচ উপহার দিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা, তাই সতর্ক কিংস কোচ অস্কার ব্রুজন। শেখ জামাল কঠিন প্রতিপক্ষ, ওদের ফরওয়ার্ড লাইন দুর্দান্ত, আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দলের সবাই ফিট, জয়ের দিকেই চোখ থাকবে আমাদের। দুয়ে থাকা শেখ জামাল 6 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে সর্বোচ্চ 19 গোল। সাফল্যের নেপথ্যে ওমর জেবে, লিগে 8 গোল গাম্বিয়ান রিক্রুটের। সুলেমান কিং, সুলেমান সিল্লাও বেশ ধারাবাহিক। বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে যদি মানে নার্ভটা ঠিক রেখে খেলতে পারে তাহলেই ভালো করার সম্ভাবনা আছে। আর যদি নার্ভ ফেল করে তাহলে ইটস ভেরি টাফ টু, মানে জয়ের জন্য ভেরি টাফ হয়ে যাবে। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নরবরে আবাহনী। সবশেষ 5 ম্যাচে 3টিতে পয়েন্ট হারিয়ে ব্যাকফুটে। দলগত সমন্বয়, রক্ষণ দুর্বলতা স্পষ্ট হয়েছে বড় ম্যাচে। আরামবাগের বিপক্ষে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় আকাশী নীল। দলে বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে। শঙ্কা আছে জুয়েল রানা, বেলফোর্ড, জীবনকে নিয়ে। শিরোপার রেসে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই। একই দিন শেখ রাসেলের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের বসন্তের ফুল গাজীপুরের কেওয়া গ্রামে ফুটিয়ে সবাইকে রীতিমতো অবাক করেছেন ফুল চাষী দেলোয়ার হোসেন। দেশের মাটিতে 4 রঙের টিউলিপে আশার আলো দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শীতকালে উত্তরাঞ্চলের 11 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা কাজে লাগিয়ে টিউলিপ উৎপাদন করে রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা এই সময় ইউরোপে ব্যাপক চাহিদা থাকলেও তীব্র শীতের কারণে টিউলিপ ফোটে না। ইউরোপের বসন্তের ফুল টিউলিপ গাজীপুরের কেওলা গ্রামে। লাল হলুদ গোলাপি রং মেখে বিদেশি ফুল দোল খাচ্ছে দেশি বসন্ত বাতাসে। বিশ্ব অভিজাতদের পছন্দের তালিকায় সবচেয়ে উঁচুতে থাকা এই ফুলটি দেশের মাটিতে জন্ম নেয়ার গল্পটা সহজ নয়। দেলোয়ার হোসেন 2 বছর আগে নেদারল্যান্ডস থেকে 100টি চারা বা বাল্ব আমদানি করেন। টিউলিপ ফুটতে তাপমাত্রা প্রয়োজন 11 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশে খুব কম সময় থাকে। এবছর শীত দীর্ঘ হওয়ায় 1000 বাহারি টিউলিপ ফুটেছে তার বাগানে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে যদি এই সাথে সম্পৃক্ত করা যায়, যে ওখানকার থেকে কিছু মনে করেন 20-50 জন চাষি করা যায়, তাহলে আমার মনে হয় ওখানকার যে টেম্পারেচার থাকে, ঠাকুরগাঁও পঞ্চগড়ে যে টেম্পারেচার থাকে 7, 8, 9, 10, 11, 12 এটা থাকে, ওখানে যদি সুন্দর করে একটা করা যায়, তাহলে আমরা মনে হয় আমাদের যে আমরা ভবিষ্যতে এক্সপোর্টে যাইতে পারি টিউলিপ। টিউলিপের বাল্ব আমদানিতেও বহু জটিলতা। প্রতিটি চারা আনতে খরচ প্রায় 50 টাকা। টিউলিপ চাষ সম্প্রসারণে আমদানি খরচ কমানো ও যশোর, ঝিনাইদহ সহ দেশের উত্তরাঞ্চলে চাষ শুরুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের। টিউলিপের যে বাল্বগুলো, ওইগুলোকে কম পয়সা যেন আমদানি করা যায়, যাতে করে দেশে আমরা এগুলোকে উৎপাদন করতে পারি এবং দেশের চাহিদা মেটানো প্লাস বাইরেও যেন আমরা রপ্তানি করতে পারি। এই বিষয়গুলো সবসময় আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে সাপোর্ট দেওয়া থাকবে। তুষারপাতের কারণে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপ জুড়ে টিউলিপ চাষ বন্ধ থাকে। এই সময় বাংলাদেশ থেকে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। শীতপ্রধান দেশের অন্যতম আকর্ষণীয় ফুল এই টিউলিপ, যা এখন জন্মাচ্ছে গাজীপুরের লাল মাটিতে। এতে প্রমাণ হয় টিউলিপ চাষে বাংলাদেশের আবহাওয়া এবং মাটি উপযোগী। এখন শুধু দরকার গবেষণা এবং পৃষ্ঠপোষকতা। ফুল বাণিজ্যে বড় ধরনের অবদান রাখতে পারে এই টিউলিপ চাষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃণমূলে করোনার টিকা নিশ্চিতে নিবন্ধন বুথ রাখার পরামর্শ, টিকা কেন্দ্র বাড়ানো এবং অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার তাগিদ। রাজধানীর মান্ডায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর খুন, প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না, কবে কমবে তাও জানে না বাণিজ্য মন্ত্রণালয়।
করোনা এবার জমেনি, পয়লা ফাল্গুনের কেনাকাটা বিক্রি 40 ভাগে নামার আশঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।